আজকে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের ফাইনাল মডেল অ্যাক্টিভিটির প্রশ্ন উত্তরগুলি করব। এটার পূর্ণমান হলো 50। 1 নম্বরে দেওয়া আছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ সম্পূর্ণ করে লেখো। 1 যে পর্বের প্রাণীদের মধ্যে কোলোব্লাস্ট কোষ দেখা যায় তা শনাক্ত করো। ক নিমাটোডা, খ নিডারিয়া, গ টিনোফোরা এবং ঘ মোলাস্কা। উত্তর হবে গ টিনোফোরা। 2 নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বক্তব্যটি চিহ্নিত করো। ক কন্ড্রিকথিস শ্রেণীর অন্তর্গত প্রাণীদের অন্তঃকঙ্কাল অস্থি দিয়ে তৈরি। খ নম্বর বলেছে টেরিডোফাইটার প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গোদ্ভর। গ নম্বর মোলাস্কা পর্বের অন্তর্গত প্রাণীদের দেহ খণ্ডিত। ঘ ব্যক্তবীজির প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর। তাহলে উত্তর হবে ঘ নম্বর, ব্যক্তবীজের প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর। বাকিগুলো ভুল বক্তব্য। 3 যে জোটটি সঠিক নয় সেটি নির্বাচন করো। ক প্যারেনকাইমা কলা কোষান্তর রন্ধ্র উপস্থিত। খ আবরণী কলা ভিত্তি পর্দা উপস্থিত। গ স্ক্লেরেনকাইমা কলা জীবিত কোষ উপস্থিত। ঘ স্নায়ুকলা স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া উপস্থিত। এখানে ভুল হলো স্ক্লেরেনকাইমা কলা জীবিত কোষ উপস্থিত, সুতরাং উত্তর হবে গ। 4 যে জোটটি সঠিক নয় সেটি নির্বাচন করো। এখানে বলেছে সঠিক নয়, তাহলে ক ফোটো ফসফোরাইলেশন এটিপি সংশ্লেষ। গ গ্লাইকোলাইসিস পাইরুভেট সংশ্লেষ। গ ক্রেবস চক্র সাইট্রিক অ্যাসিড সংশ্লেষ এবং ঘ অর্নিথিন চক্র অ্যামোনিয়া সংশ্লেষ। এখানে ভুল হলো ঘ অর্নিথিন চক্র অ্যামোনিয়া সংশ্লেষ। 5 সঠিক বক্তব্যটি নিরূপণ করো। এখানে ক নম্বরে লোহিত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংসতে সাহায্য করে। এটা একটি ভুল। খ নম্বর বেসোফিল হিস্টামিন শোষণ করে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। এটাও ভুল। গ নম্বর লিম্ফোসাইট অ্যান্টিবডি সংশ্লেষ করে রোগ প্রতিরোধ সাহায্য করে। এটা সঠিক। এবং ঘ ইউসিনোফিল হেপারিন নিঃসরণ করে রক্ততঞ্জন রোধে সাহায্য করে। এটাও ভুল, সুতরাং উত্তর হবে গ লিম্ফোসাইট অ্যান্টিবডি সংশ্লেষ করে রোগ প্রতিরোধে সাহায্য করে। এরপরে আমরা দেখে নেব 6 প্রজাপতির রেচন অঙ্গটি চিহ্নিত করো। ক নেফ্রিডিয়া, খ ম্যালপেজিয়ান নালিকা, গ ফ্লেম কোষ, ঘ হবে বৃক্ক। উত্তর কী হবে? প্রজাপতির রেচন অঙ্গ হলো খ ম্যালপেজিয়ান নালিকা। 7 বাষ্পমোচন সংক্রান্ত সঠিক বক্তব্যটি নিরূপণ করো। ক বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেলে বাষ্পমোচনের হার হ্রাস পায়। খ বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। গ আলোর তীব্রতা বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার হ্রাস পায়। ঘ পরিবেশের তাপমাত্রা হ্রাস পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। উত্তর হবে খ বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। 8 নিচের যে জোটটি সঠিক তা স্থির করো। ক নম্বর সালোক সংশ্লেষের আলোক নির্ভর দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। খ গ্লাইকোলাইসিস কোষের মাইটোকন্ড্রিয়া। গ রসের উৎস্রোত জাইলেম কলা। ঘ সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা ক্লোরোপ্লাস্টের গ্লানা। এখানে সঠিক হলো রসের উৎস্রোত জাইলেম কলা, সুতরাং এটা গ, উত্তর হবে গ। 9 নিচের যে বিশেষ সংযোগী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটি শনাক্ত করো। ক এসেট নোড, খ পার্কিনজি তন্তু, গ হিজের বান্ডিল, ঘ এভিড নোড। উত্তর হবে এভিড নোড, ঘ। 2 নিচের বক্তব্যগুলি শূন্যস্থানগুলোকে উপযুক্ত শব্দ বসাও। এখানে 3টা আছে, 1 নম্বর করে প্রতিটির মান আছে। 2 সূর্যালোকের ড্যাশ কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়। এটা হবে ফোটন কণা। ফয়কার টদন্তন্য ফোটন কণা। 2 এ গ্রুপের ব্যক্তির রক্তে ড্যাশ অ্যাগ্লুটিনিন থাকে। উত্তর হবে বিটা অ্যাগ্লুটিনিন, বয়রশ্মি টয়াকার বিটা। 3 পেঁপে গাছের তরুক্ষীরে ড্যাশ নামক উৎসেচক থাকে যা প্রোটিন পরিপাকে সাহায্য করে। প্যাপাইন হবে উত্তর, পয়জফ্লাকার পয়াকার রস্যই দন্তন্য প্যাপাইন। 3 নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এটাও আছে 3 নম্বরের।
3-1 বলেছে নানা জৈব অণু মিশ্রিত সমুদ্রের গরম জলকে বিজ্ঞানী সিডনি ফক্স হট ডাইলুট স্যুপ নামে অভিহিত করেন। এটা ভুল, এটা মিথ্যা হবে। 3-2 প্রোটিস্টা জাতীয় জীবদের কোষ প্রোক্যারিওটিক প্রকৃতির, এটাও ভুল। 3-3 নাইট্রোজেনযুক্ত ক্ষার পেন্টোজ শর্করা ও ফসফেট মূলক নিয়ে নিউক্লিওটাইড গঠিত, এটা সত্য। 4 নাম্বার কি বলেছে এখানে, এ স্তম্ভে দেওয়া শব্দের সাথে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। এটাও 3টে আছে, 3 নাম্বার। 4-1 অ্যাথেরোস্ক্লেরোসিস, এটা হবে বিপাকীয় সমস্যাজনিত রোগ, তাহলে 4-1 হবে সি। তারপরে 4-2 পতঙ্গ ট্রাকিয়া, সুতরাং 4-2 এ হবে উত্তর। 4-3 পত্ররন্ধ্র, এটা হবে বি রক্ষীকোষ। এর পরের প্রশ্ন উত্তরগুলি আমরা খাতায় তৈরি করেছি, সেখানে খাতায় দেখে নেব। 5-এর প্রশ্ন, এখানে 3টে প্রশ্ন আছে, 1 নাম্বার করে বলেছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 5-1 ভাজক কলার একটি কাজ উল্লেখ করো। ভাজক কলার কোষগুলি বিভাজনক্ষম হওয়ার কারণে এটি উদ্ভিদের সার্বিক বৃদ্ধি ঘটায়, নতুন অঙ্গের সৃষ্টির সূচনা করে। 5-2 বলেছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। প্যাপসিন, লাইপেজ, ট্রিপসিন, ইরিপসিন, উত্তর হবে লাইপেজ। 5-3 নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ কুইনাইন, নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ, এটা লিখতে হবে, উত্তর হলো রজন বা গদ। 6 নাম্বার আছে 2-3টি বাক্যে উত্তর দাও। 6-1 এখানে 7টা প্রশ্ন আছে, প্রতিটির মান হলো 2 করে, 7×2 14। 6-1 এই পর্বের প্রাণীদের দেহ আংটির মতো ছোট ছোট খণ্ড নিয়ে গঠিত, পর্বটির নাম ও একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে পর্বটির নাম হলো অ্যানিলিডা, বৈশিষ্ট্য কি, সিটা বা প্যারাপোডিয়ার সাহায্যে চলাফেরা করে। এর পরের প্রশ্ন হলো 6-2 এন্ডোপ্লাজমীয় জালিকার 2টি কাজ উল্লেখ করো। উত্তর হবে 1 নাম্বার সাইটোপ্লাজমের কাঠামো গঠন, কোষের আয়তন বৃদ্ধি, রাসায়নিক অণুর পরিবহন, নিউক্লিয় আবরণী সৃষ্টি করে। 2 নাম্বার প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। 6-3 উদ্ভিদের ক্ষেত্রে পরজীবীয় ও মিথজীবীয় পুষ্টির 2টি পার্থক্য উল্লেখ করো। উত্তর এইভাবে তোমরা বক্স করে লিখবে, পরজীবীয় পুষ্টি, মিথজীবীয় পুষ্টি। 1 নাম্বার পার্থক্য হলো এই পুষ্টি পদ্ধতিতে উদ্ভিদ অন্য উদ্ভিদ থেকে খাদ্যরস শোষণ করে। এই পুষ্টি পদ্ধতিতে 2টি উদ্ভিদ একত্রে বসবাস করে পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করে। 2 নাম্বার পার্থক্য এই পুষ্টি পদ্ধতিতে উদ্ভিদ আশ্রয়দাতা উদ্ভিদের ক্ষতি করে। এই পুষ্টি পদ্ধতিতে 2টি উদ্ভিদই পরস্পরের সাহায্য করে। 6-4 সৌরশক্তির আবদ্ধকরণ ও রূপান্তরে সালোক সংশ্লেষের ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে সৌরশক্তির আবদ্ধকরণ এবং রূপান্তরে সালোক সংশ্লেষের ভূমিকাটা লিখতে হবে। উত্তর হবে সালোক সংশ্লেষের আলোক দশায় উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন বিভিন্ন ইলেকট্রন বাহক দ্বারা বাহিত হওয়ার সময় কিছু শক্তি মুক্ত করে। এই মুক্ত শক্তির প্রভাবে অ্যাডিনোসিন ডাইফসফেট বা এডিপি ও অজৈব ফসফেট পিআই পরস্পর যুক্ত হয়ে উচ্চ শক্তি যুক্ত অ্যাডিনোসিন ট্রাইফসফেট অণুর সৃষ্টি করে। ফলে সৌরশক্তি এটিপির মধ্যে রাসায়নিক শক্তি হিসাবে আবদ্ধ হয়। আবার সালোক সংশ্লেষের অন্ধকার দশায় যখন শর্করা অণুর সংশ্লেষ ঘটে তখন এই এটিপি ব্যবহৃত হয়। ফলে এটিপির মধ্যে সঞ্চিত রাসায়নিক শক্তি শর্করা অণুর মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত হয়। তারপরের প্রশ্নে বলেছে মুখ বিবরে কিভাবে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় তা বিশ্লেষণ করো। মুখ বিবরে কেবল সেদ্ধ শ্বেতসার পাচিত হয়। খাদ্যবস্তু মুখ বিবরে চর্বিত ও লালা মিশ্রিত হয়। চর্বণ
কালে বিভিন্ন লালাগ্রন্থি থেকে লালারস ক্ষরিত হয়ে খাদ্যের সঙ্গে মিশে যায়, ফলে খাদ্য পরিপাক শুরু হয়। লালারসে অবস্থিত শ্বেতসার পরিপাকগুলি উৎসেচক টায়ালিন ও মল্টেজ থাকে। টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে আইসোমল্টেজ এবং মল্টেজে পরিণত করে। মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। এর পরের প্রশ্নে বলেছে কোষ থেকে কোষে পরিবহনে ব্যাপনের ভূমিকা ব্যাখ্যা করো। মূল রোম মাটি থেকে কৈশিক জল শুষে নেয়। এই শুষে নেওয়া জল কোষ প্রাচীরের সমস্ত অংশে ব্যাপন প্রক্রিয়ায় সমানভাবে ছড়িয়ে পড়ে। উদ্ভিদ জীবনে সমস্ত গ্যাসীয় উপাদানের মধ্যে বায়ুর কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন সবচেয়ে প্রয়োজনীয় উপাদান। পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব উদ্ভিদ কলার তুলনায় বেশি থাকায় ব্যাপন প্রক্রিয়ায় এই গ্যাস পত্ররন্ধ্রের মাধ্যমে মেসোফিল কলায় প্রবেশ করে। মেসোফিল কলার কোষ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডকে শর্করায় রূপান্তরিত করে এবং উপজাত পদার্থ হিসাবে অক্সিজেন উৎপন্ন করে। এই সময়ে মেসোফিল কলায় O2 এর ঘনত্ব বেড়ে যাওয়ায় তা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পত্ররন্ধ্র দিয়ে পরিবেশে নির্গত হয়। এরপর 6-7 নম্বর প্রশ্ন হলো একাইনোডার্মাটা পর্বের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। একাইনোডার্মাটা পর্বের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য হলো দেহ কণ্টকময় ত্বক দিয়ে আবৃত। 2 নম্বর দেহ পরিধি 5টি সম দূরত্বে অ্যাম্বুলাক্রা দ্বারা চিহ্নিত। এরপর আমরা 7-এর উত্তরগুলো দেখে নেব। এক্ষেত্রে 3টি প্রশ্ন আছে, 5 করে 3 × 5 = 15। 1 নম্বর বলেছে 7-এর 1 মানব দেহে যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য নিরূপণ করো। উপাদান এবং কাজ। মানব দেহে যকৃতের অবস্থান। যকৃৎ মধ্যচ্ছদার নিচে ডান দিকে অবস্থিত। যকৃতের দুটি ভূমিকা বা কাজ। যকৃৎ থেকে পিত্ত নির্গত হয়। পিত্তে অবস্থিত পিত্ত লবণ স্নেহ জাতীয় খাদ্য পরিপাক ও শোষণে সাহায্য করে। 2 নম্বর যকৃতের কুফার কোষে রোগ জীবাণুদের ধ্বংস করে। এবার জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্য। বিষয় এইভাবে লিখতে হবে, বিষয় লিখতে হবে জাইলেম এবং ফ্লোয়েম। উপাদান, জাইলেমের উপাদানগুলি হলো ট্রাকিয়া, ট্রাকিট, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু। ফ্লোয়েমের উপাদানগুলি হলো শিবকোষ বা শিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম তন্তু। কাজ, জাইলেমের মাধ্যমে মূল রোম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয়। ফ্লোয়েমের মাধ্যমে পাতায় উৎপন্ন তরল খাদ্য নিম্নাভিমুখে পরিবাহিত হয়। 7-এর 2 নম্বর প্রশ্নে বলেছে উদ্ভিদের দেহে কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না, তাহলে উদ্ভিদ কিভাবে রেচন পদার্থ ত্যাগ করে বলে তোমার মনে হয়? রক্ততঞ্জন কিভাবে ঘটে ব্যাখ্যা করো। তাহলে প্রথমে দেখে নিই উত্তরটা কী হবে। প্রথমের উত্তরে আছে 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে উদ্ভিদের দেহে কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ না থাকায় প্রাণীদের মতো উদ্ভিদেরা রেচন পদার্থ দেহ থেকে সরাসরি নির্গত করতে পারে না। উদ্ভিদ রেচন পদার্থগুলিকে বিভিন্ন কেলাস ও কলয়েড রূপে বিভিন্ন অঙ্গে বিভিন্নভাবে জমিয়ে রাখে। উদ্ভিদ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে থাকে, যেমন 1 নম্বর পত্রমোচন, 2 বাকলমোচন, 3 হলো ফলমোচন। পত্রমোচন পর্ণমোচী উদ্ভিদ যেমন শিমুল, শিরীষ, আমড়া, অশ্বত্থ ইত্যাদি বছরের নির্দিষ্ট ঋতুতে পত্রমোচন করে। আবার বহুবর্ষজীবী চিরহরিৎ উদ্ভিদ যারা বছর ধরে অল্প বিস্তর পাতা ঝরিয়ে রেচন পদার্থ ত্যাগ করে থাকে। বাকল মোচন, অর্জুন, পেয়ারা ইত্যাদি গাছ বাকল বা ছাল মোচনের মাধ্যমে ত্বকে সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে।
3 নাম্বার ফল মোচন, লেবু, তেঁতুল, আপেল ইত্যাদি ফলের ত্বকে বিভিন্ন জৈব অ্যাসিড রেচন পদার্থ হিসাবে সঞ্চিত থাকে। এই সব উদ্ভিদ ফল মোচন করে রেচন পদার্থ ত্যাগ করে। সুতরাং আমার মনে হয় উপরোক্ত পদ্ধতিগুলির মাধ্যমে উদ্ভিদ রেচন পদার্থ ত্যাগ করে থাকে। এবার রক্ততঞ্জন পদ্ধতি। রক্ততঞ্জন 3টি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। প্রথম ধাপ, আঘাতপ্রাপ্ত স্থান থেকে ভাঙ্গা অনুচক্রিকা থ্রোম্বোপ্লাস্টিন নিঃসৃত করে। এই থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সঙ্গে মিলিত হয়ে প্রোথ্রম্বিনেজ নামক এনজাইম গঠন করে। এটা হবে থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে কি করছে, প্রোথ্রম্বিনেজ গঠন করছে। এবার দ্বিতীয় ধাপে প্রোথ্রম্বিনেজ হেপারিনের ক্রিয়া বিনষ্ট করে এবং প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। প্রোথ্রম্বিনেজ কি তৈরি করছে, থ্রম্বিন। তৃতীয় ধাপে কি হচ্ছে, থ্রম্বিন ফাইব্রিনোজেনের সঙ্গে মিলিত হয়ে ফাইব্রিন গঠন করে। ফাইব্রিন জালিকায় রক্তকণিকাগুলি আটকে যায় এবং থলথলে তঞ্জিত পদার্থ বা ক্লট গঠন করে। উপরিক্ত 3টি ধাপে রক্ততঞ্জন সম্পন্ন হয়। এরপর শেষ প্রশ্নের উত্তর, মানব দেহে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা আলোচনা করো। মানব দেহে লসিকার 2টি ভূমিকা উল্লেখ করো। বৃক্কের নেফ্রনে মূত্র নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে মূত্র উৎপন্ন হয়। কী কী পদ্ধতি? পরাপরিস্রাবণ। এই ক্ষেত্রে কি হয়, গ্লোমেরুলার রক্তচাপ ও রক্তের অভিস্রাবণ চাপের পার্থক্য বৃক্কীয় ধমনী থেকে জল, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড প্রভৃতিকে পরিস্রাবিত করে বাউম্যান্স ক্যাপসুল বিবরে গ্লোমেরুলাসের পরিস্রাবক তরল হিসাবে জমা করে। আর 2 নম্বর কি হচ্ছে, পুনর্বিশোষণ। পরিস্রাবিত তরল বৃক্কীয় নালিকা পথে যাওয়ার সময় নালী গাত্রস্থ কোষ ওই তরল থেকে সম্ভাব্য পরিমাণ জলের সঙ্গে শর্করা, লবণ, অ্যামোনিয়া অ্যাসিড ও কিছু ইউরিয়া, ইউরিক অ্যাসিড প্রভৃতি শোষণ করে দেহে ফিরিয়ে দেয়। আর 3 নম্বর কি আছে, ক্ষরণ। কিভাবে ক্ষরিত হবে? বিজাতীয় বস্তু ও বিভিন্ন মৌলের আয়ন ক্ষরিত হয়, নালিকাস্থিত তরলে মিশ্রিত হয়। এই তরলই প্রকৃতপক্ষে মূত্র সংগ্রাহক নালিকার মাধ্যমে গভীনীতে প্রবেশ করে ও পরিশেষে মূত্র সংগ্রাহক নালিকার মাধ্যমে গভীনীতে প্রবেশ করে ও পরিশেষে মূত্রথলিতে সঞ্চিত হয়। মানব দেহে লসিকার 2টি ভূমিকা। লসিকার 2টি ভূমিকা কি? 1 নম্বর হলে পুষ্ট পদার্থ ও গ্যাস সরবরাহ। দেহের যে সব অংশের কোষে পোষক ও অক্সিজেন পৌঁছে দেওয়া লসিকার একটি উল্লেখযোগ্য কাজ। এছাড়া লসিকার মাধ্যমে এসব অঞ্চল হতে বর্জ্য পদার্থেরও অপসারণ ঘটে। 2 নম্বর শোষণ। লসিকাবহ পৌষ্টিক নালীর ক্ষুদ্রান্ত্র থেকে স্নেহ পদার্থ শোষণ করে রক্ত সংবহন তন্ত্রে পৌঁছে দেয়। তাহলে এখানে আমরা সব প্রশ্নের উত্তরগুলো আলোচনা করলাম। তোমরা পজ করে উত্তরগুলো লিখে নিতে পারো খাতার মধ্যে। তাহলে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।